প্রিয় ছাত্রছাত্রী, লক্ষ্যভেদ ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদেরকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর.কে নারায়ণের লেখা এই টপিকটা সম্বন্ধে ইন্ট্রোডাকশন বা ভূমিকা বা টপিকটা পড়তে যাওয়ার আগে যে যে জিনিসগুলো জানা দরকার সেগুলি বলে তারপর আমরা মূল বিষয়ে যাব। তো এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে লেখক হচ্ছেন আর.কে নারায়ণ বা আর.কে নারায়ণ। এটা সম্বন্ধে আমি বেশ কিছু তথ্য যেগুলো না জানলেই নয় সেই তথ্যগুলো বলে নিয়ে তারপর আমরা টেক্সটের মধ্যে চলে যাব। আর.কে নারায়ণ কে ছিলেন? আর.কে নারায়ণ ছিলেন একজন কি ইন্ডিয়ান রাইটার, রাইটিং ইন ইংলিশ, একজন ভারতীয় লেখক যারা কিসে লিখতেন? ইংরেজি ভাষা নিয়ে চর্চা করতেন বা লিখতেন। আর.কে নারায়ণ ওয়াজ এ ফেমাস রাইটার, ওয়াজ এ ফেমাস অথার, রাইটিং ফেমাস ইন্ডিয়ান অথার, রাইটিং ইন ইংলিশ, বিখ্যাত একজন ভারতীয় লেখক যিনি ইংরেজি ভাষাতে লিখতেন। এরকম একজন লোক আমরা দেখতে পাই মাইকেল মধুসূদন দত্ত, যিনি ইংরেজি ভাষায় লিখে কবি হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি ইংরেজি ভাষাতে কিন্তু লিখেও ছিলেন দুটি বই, একটা হচ্ছে কি দ্য ক্যাপটিভ লেডি, একটা দ্য ভিশন অফ দ্য পাস্ট। কিন্তু তিনি পরে বুঝলেন কি যে ইংরেজি ভাষা নিয়ে লিখে নাম ডাক করা বা নাম ছড়িয়ে পড়া বা বিখ্যাত হওয়া একটু কাটফট পড়াতে হবে, তাই তিনি ইংরেজি ভাষাটাকে ছেড়ে দিয়ে পুনরায় বাংলা ভাষাতে লিখেই কিন্তু তিনি বিখ্যাত হয়েছিলেন। আমরা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের নাম শুনেছি, হ্যাঁ, তার শর্মিষ্ঠা পদ্মাবতী নাটকের নাম শুনেছি। ঠিক সেই রকম এই আর.কে নারায়ণ ইনি কিন্তু ভারতবর্ষেরই লোক যিনি ইংরেজি সাহিত্য চর্চা করতেন, যিনি ইংরেজি ভাষায় লিখতেন এবং বিখ্যাত একজন লেখক। আর.কে নারায়ণের মতো আরো কয়েকজন লোক যারা ভারতের লোক অথচ ইংরেজি ভাষায় লেখালেখি করতেন, যেমন ঝুম্পা লাহিড়ী, অনিতা দেশাই, তরু দত্ত, কমলা দাস, ঋষি অরবিন্দ। এরা কি না, এরা ভারতবর্ষের লোক, ইন্ডিয়ান রাইটার বা ইন্ডিয়ান অথার, রাইটিং ইন ইংলিশ, ভারতের লেখক, ভারতের লোক, ভারতের সাহিত্যিক যারা ইংরেজি ভাষায় চর্চা করতেন বা ইংরেজি ভাষায় লিখতেন। সেই রকমই একজন লোক হচ্ছে কি আর.কে নারায়ণ। এনার পুরো নাম কি? পুরো নাম হচ্ছে কি আর ফর রশিপুরম। দক্ষিণ ভারতের রীতি অনুযায়ী মানুষের নাম রাখা হয় তিনটে জিনিসকে স্মরণ রেখে, তিনটে জিনিসকে মাথাতে রেখে। কিরকম না, প্রথমটা হচ্ছে কি এই আটটা হচ্ছে তার গ্রামের নামের থেকে নাম হবে। যদি আমাদের এই এলাকাতে কোনো মানুষ একটি গ্রামে বাস করে, সেই গ্রামের নাম যদি ধরে নিচ্ছে সোনামুখী হয়, তাহলে কোনো একটি ব্যক্তির নামকরণ করার ক্ষেত্রে প্রথমে তার নামের প্রথমে কি থাকবে? সোনামুখী। তারপরে কি তার বাবার যেটা নাম, তার বাবার নামটা প্রথমটা থাকবে কি মাঝখানে, আর তার যেটা নিজের নাম সেটা থাকবে শেষে। বুঝতে পারছি? তাহলে কোন একটি মানুষের বাবার নাম যদি হয়, ধরে নিচ্ছি আমি হিন্দুদের নাম যে বিকাশ ধরে নিচ্ছি, সেই তার বাড়ি যদি সোনামুখী হয়, তাহলে তার নাম হলো সোনামুখী বিকাশ এবং তার নাম রাখা হলো হয়তো কৃষ্ণ, তা তার পুরো নাম হলো সোনামুখী বিকাশ কৃষ্ণ। এটা কথাকার রীতি নাম রাখার, দক্ষিণ ভারতের নাম রাখার রীতি। তাহলে এখানে আর ফর কি রশিপুরম, এটা কি তার রশিপুরম হচ্ছে তার গ্রামের নাম। বুঝতে পারলাম? গ্রামের নাম। এটা দক্ষিণ ভারতের কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের এটা তামিলনাড়ু, যেটাকে মাদ্রাজ, যেটা বর্তমান নাম হচ্ছে কি চেন্নাই, সেই চেন্নাইয়ের সালেম ডিস্ট্রিক্ট, সালেম একটি জেলা, সেই সালেম ডিস্ট্রিক্টের একটি গ্রামের নাম হচ্ছে রশিপুরম। সেখানে কে জন্মগ্রহণ করেছিলেন? আর.কে নারায়ণ। কত সালে? 1906 সালে। তাহলে লেখক 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন তখন 2001 সালে। কোথায় না, তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজে, যেটা বর্তমান নাম কি চেন্নাই। তাহলে আর নামটা কি জন্য? আর নামটার অর্থ হচ্ছে কি তার গ্রামের নাম রশিপুরম। এটা দক্ষিণ ভারতের নাম রাখার রীতি। কে নামটা কি? কে ফর কে জিনিসটা কিসের? কে নামটা বাবার নাম কৃষ্ণস্বামী। কৃষ্ণস্বামী আয়ার, এটা তার বাবার নাম। তা আয়ারটা না নিয়ে কৃষ্ণস্বামী প্রথমটা, তার বাবার নাম হচ্ছে কি কৃষ্ণস্বামী আয়ার, এটা তার কি বাবার নাম। বুঝতে পারলাম? আর কি
নারায়ণ তার নিজের নাম। নারায়ণ হচ্ছে কি তার নিজের নাম। নারায়ণটা কিন্তু বড় ছিল কি নারায়ণ স্বামী, এটা হচ্ছে তার নিজের নাম। তাহলে লেখক আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে গিয়ে কি রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী, কিন্তু তিনি সংক্ষেপে কি বলে পরিচয় দিতেন আর কে নারায়ণ। আর নামটা হচ্ছে কি রসিপুরম, এটা তার গ্রামের নাম থেকে এসছে। কে হচ্ছে গিয়ে কি কৃষ্ণস্বামী আয়ার, এটা কার নাম তার বাবার নাম। আর নারায়ণ হচ্ছে গিয়ে কি নারায়ণ স্বামী, এটা তার নিজের নাম। পুরো নাম রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, কিন্তু সংক্ষেপে আর কে নারায়ণ। তিনি নারায়ণ স্বামীর পরিবর্তে নারায়ণ নামটাতেই বেশি কমফোর্ট ফিল করতেন এবং এই নামেই কিন্তু বেশি পরিচিত ছিলেন। তো দক্ষিণ ভারতে কিন্তু নাম রাখার রীতিটাই কিন্তু এটা। এরপর এই ভদ্রলোক তিনি ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল গিয়ে কি হি ওয়ান্টেড টু বি এ অথার রাইটার, তিনি একজন লেখক হতে চেয়েছিলেন। সেই জন্য তিনি হাই স্কুলের শিক্ষকতার পদ, তিনি শিক্ষকতার পদ রেখে তিনি ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন, টিচারের বা শিক্ষকতার পদ রেখে ত্যাগ করে তিনি কি লেখালেখির কাজে তিনি যোগদান করছিলেন। মালগুডি ডেজ, এটি তার বিখ্যাত একটি লেখা। আমাদের যে টপিকটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পটা কোত্থেকে নেওয়া হয়েছে? এই গল্পের সোর্স কি? সোর্স মানে উৎস। এই গল্পের সোর্সটা কি না মালগুডি ডেজ। গল্পটা বা মালগুডি ডেজ এটা কখন প্রকাশিত হয়? 1943 সালে প্রকাশিত হয়, মনে হবে। তাহলে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটির উৎস কি? এই গল্পটি নেওয়া হয়েছে দ্য স্টোরি ইজ টেকেন ফ্রম হিজ মালগুডি ডেজ, 1943 সালে এটি প্রকাশিত হয়েছিল। তাহলে এটি তার বিখ্যাত একটা বইয়ের নাম। তার আরেকটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে কি দি গাইড। দি গাইড এটা একটা উপন্যাস, একটা নোভেল। এই উপন্যাসটার জন্য কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? 1958 সালে তিনি কি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বা সাহিত্য একাডেমি পুরস্কার পান, মনে থাকবে। লেখক তার গাইড উপন্যাসটার জন্য 1958 সালে কি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আর কি তার বিখ্যাত বিখ্যাত কয়েকটি লেখা, দি ব্যাচেলর অফ আর্টস, হ্যাঁ দি ব্যাচেলর অফ আর্টস। আর তার বিখ্যাত লেখা আছে কি না দি ইংলিশ টিচার, ইংরেজি শিক্ষক, বুঝছে। এইগুলো তার কি বিখ্যাত বিখ্যাত লেখা। দি গাইড উপন্যাসটার উপরে বা এই নোভেলটাকে কেন্দ্র করে সিনেমা হয়েছে। এখানে মূল চরিত্র হচ্ছে রাজু আর রোজি, তোরা চাইলে এই সিনেমাটা দেখে নিতে পারিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেখক আর কে নারায়ণ তার বেশ কিছু উপন্যাস আছে, যেমন মালগুডি ডেজ, দ্য গাইড, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ইংলিশ টিচার ইত্যাদি ইত্যাদি। তার নোভেল বা উপন্যাসগুলির মধ্যে কি কি ভারতবর্ষের যে মধ্যবিত্ত সমাজ, নিম্ন মধ্যবিত্ত সমাজ, এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমাজের চিত্রগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে এবং তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর একটা খেয়াল করবি, তিনি তার এই যে উপন্যাস বা তার নোভেলগুলির মধ্যে যে জিনিসগুলিকে উপন্যাস বা নোভেলগুলির মধ্যে একটি শহরের কথা তিনি বারবার ধরে উল্লেখ করেছেন, যেটি একটি কাল্পনিক শহর। মানে আর কে নারায়ণ করতে গেলে এটা জানতেই হবে সেই কাল্পনিক শহরটার নাম কি মালগুডি। মালগুডি, সেই কাল্পনিক শহরটার নাম হচ্ছে কি মালগুডি। এটা হচ্ছে একটি কাল্পনিক শহর, অ্যান ইমাজিনারি টাউন, একটি কি কাল্পনিক শহর, বুঝতে পারলাম। এরপর আর কে নারায়ণ 2001 সালে ওই মাদ্রাস বা ওই চেন্নাইতে তিনি কিন্তু মারা যান। তাহলে মাত্র এই কয়েকটা তথ্য জানতে পারলেই আমাদের হবে। লেখক সম্বন্ধে আর বেশি কিছু তথ্য আমাদের না জানলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরপর এই যে টপিকটা বা এই যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পের মূল চরিত্র কতজন?
এই গল্পের মূল চরিত্র আমরা দেখব প্রধানত তিনজন, তবে বিক্ষুব্ধভাবে বলতে গেলে আমরা আরো একজনকে উল্লেখ করতে পারি। তাহলে গল্পের চরিত্র বা ক্যারেক্টার, ক্যারেক্টার কজন? প্রথমত হচ্ছে গিয়ে কি অ্যাস্ট্রোলজার, হলো অ্যাস্ট্রোলজার মানে কি জ্যোতিষী। আর একটি চরিত্র আছে গুরু নায়ক, নানক কিন্তু নয়, গুরু নায়ক। আর একটা হচ্ছে গিয়ে কি অ্যাস্ট্রোলজারের স্ত্রী, অ্যাস্ট্রোলজার ওয়াইফ, তার স্ত্রী। আর একজন আছে গিয়ে কি বাদাম বিক্রেতা, নাট সেলার বা ভেন্ডর বলতে পারি। তাহলে মোটামুটি চরিত্র হচ্ছে, প্রধান চরিত্র বলতে পারি অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী, যাকে কেন্দ্র করে পুরো গল্পটি আবর্তিত হয়েছে বা ঘুরে ফিরে এসেছে। আরেকটা হচ্ছে গিয়ে কি গুরু নায়ক, আরেকটা হচ্ছে গিয়ে কি অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ মানে অ্যাস্ট্রোলজারের স্ত্রী, আর হচ্ছে নাট সেলার মানে বাদাম বিক্রেতা বা ভেন্ডর, ভেন্ডর মানে আমরা ফেরিওয়ালা বলতে পারি। এই চারটি হচ্ছে কি আমাদের প্রধান চরিত্র। আচ্ছা, গল্পটা তোর আমাদের সেটিং কি, সেটিং কোথায়, মানে কোন জায়গাটাতে কেন্দ্র করে গল্পটা তোর হয়েছে? একটি পৌরসভা শহর, সেই পৌরসভা শহরের একটি গাছ আছে, একটি পৌরসভা শহরে যেমন ধর আমাদের সোনামুখী শহরের বিভিন্ন জায়গাতে অলিগলিতে দোকানদানি দেখতে পাওয়া যায়, ঠিক তেমনি সেরকম একটি রাস্তার ধারে একটি গাছ আছে, গাছটার নাম কি তেঁতুল গাছ। তেঁতুল গাছের ইংলিশ কি বল? টেমারিন্ড ট্রি। টেমারিন্ড ট্রি মানে তেঁতুল গাছ। সেই একটি তেঁতুল গাছের নিচে একজন জ্যোতিষী তিনি বসবেন, সেই তেঁতুল গাছের নিচে ওই জায়গাটাই হচ্ছে কি গল্পটা কি সেটিং, বোঝাতে পারলাম? আচ্ছা, এরপর গল্পটা সম্বন্ধে যে বিষয়বস্তুটা সামারিটা আমি ছোট্ট করে একটু বলে নেব, তাহলে কিন্তু আমি মূল টেক্সটের মধ্যে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছি একজন অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, এর কিন্তু নির্দিষ্ট কোনো নাম বা কোনো মানে পার্টিকুলার নাম কিন্তু দেওয়া নেই। ইনি ছোটবেলা থেকে জ্যোতিষী হবেন এরকম তার ইচ্ছা বা মনের বাসনাও কিন্তু ছিল না। প্রতিটি মানুষের জীবনে একটা ইচ্ছা থাকে, কি ইচ্ছা থাকে? যে আমি ডাক্তার হবো, বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হবো, আমি ফুটবলার হবো, কেউ বলে আমি তো ড্রাইভার হবো, কেউ বলে আমি পাইলট হবো, কেউ বলে লোকো পাইলট হবো। এই ভদ্রলোকের কিন্তু একটু ভদ্রলোক কি বলছে এই কারণেই যে এর কোনো নির্দিষ্ট কোনো নাম নেই। এনার কিন্তু কোনো ইচ্ছে বা বাসনা কিছুই ছিল না যে জ্যোতিষী হওয়ার। এটা কেন হলো জ্যোতিষী? না একে ভদ্রলোক বলছি বারবার, কিন্তু মোটেও ভদ্রলোক নয় আর কি, এটা একদম খুনি। এ একজন মানুষকে গ্রামেতে ঝগড়া বশত খুন করতে গিয়েছিল, দিয়ে মেরে তাকে কোথায় একটা কুয়োর মধ্যে ফেলে দেয়, বুঝেছে? যে লোকটিকে মারতে গিয়েছিল সেই লোকটির নাম হচ্ছে গুরু নায়ক। এবার দেখলো কি যে আমি যখন যেতে খুন করে ফেলে দিয়েছি, তাহলে কি জানাজানি হয়ে গেলে মুশকিল। তখন ওই শহর থেকে বা ওই গ্রাম ছেড়ে সে বহু দূরে একটি অন্য জায়গাতে চলে এলো, যেখানে তাকে কেউ চিনতে পারবে না। হলো তো সেখানে কি করে জীবিকা নির্বাহ করা যায়? বিনা পুঁজির ব্যবসা হচ্ছে দুটি, একটা হচ্ছে রাজনীতি, যেখানে মানুষ দেখবে একদম পুরো কিছু পুঁজি বা টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না, আর একটা হচ্ছে সাধু হওয়া, তাই তো? আমাদের বাঁকুড়ারই একটা বিখ্যাত গান আছে, এক হাই স্কুল টিচার, ভদ্রলোকের নামটা আমি সম্ভবত ওই নারায়ণ চন্দ্র মণ্ডল কি এরকম হবে নাকি, যিনি গানটা লিখেছেন যে এবার বলে সাধু বাবা হব, বিনা পুঁজির ব্যবসা নিয়ে আখের গুছাই দিব, এবার বলে সাধু বাবা হবো। মানে সাধু বাবা হতে গেলে জ্যোতিষী হতে গেলে এগুলোর জন্য খুব একটা টাকা পয়সা খরচ করার প্রয়োজন পড়ে না। তিনি ওই মাথায় পাগড়ি বেঁধে, কপালে ছাই ভস্য মেখে, তিলক টেনে, একদম বেশ কিছু ছক টক নিয়ে তিনি ওই জ্যোতিষী ব্যবসাটা ফেলেছিলেন। এরপর এই যে গুরু নায়ক যাকে খুন করতে গিয়েছিলেন, তাকে যখন মেরে কুয়োর মধ্যে ফেলে দেয়, ওই ভদ্রলোক কিন্তু মারা যাননি, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন অন্য এক লোক, তিনি যখন কুয়োর মুখ দেন তখন সে কুয়োর ভিতর থেকে একটা গঙ্গানোর আওয়াজ আসছিল, যখন মুখ করে দেখেন তখন থেকে সেখান থেকে উদ্ধার করেন এবং এই লোকটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন গুরু নায়ক। তখন তার মনের মধ্যে একটি প্রতিশোধ স্পৃহা বা আমাকে যে মেরেছে তাকে আমি মারবো, এই যে ভাবটা, এই যে রাগ, রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার যে একটা আগুন তার মধ্যে জ্বলতে থাকে। দিয়ে কিন্তু ইনি চারদিক দিয়ে ঘুরে বেড়াতে থাকেন যে বেটা আমি যেখানেই পাই মেরে পুরো বাড়ি চাপা দিয়ে দেবো, বুঝতে পেরেছিস? এরকম একটা মানসিকতা ছিল।
তো ঘুরে 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 তিনি এসেছেন তার কাছে। ওই ঠিক সন্ধ্যার সময়তে এই অ্যাস্ট্রোলজারের সঙ্গে তার ঘটনাচক্রে আলাপ হয়, এবং পরে কিন্তু অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে চিনতে পারে। তাহলে অ্যাস্ট্রোলজার দেখলেন কি, যে গুরু নায়ক যদি এখানে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল হবে, তার ব্যবসা প্রসার বাড়াতে কিন্তু মুশকিল হবে। তখন তিনি কি করলেন, ওই ঘটনাচক্রে তিনি বললেন কি যে তোমাকে একজন মানুষ মানে খুন করতে চেষ্টা করেছিল। বললো হ্যাঁ, ঘটনাটা মিলে গেছে। কারণ কি, অ্যাস্ট্রোলজার তো গুরু নায়ককে চিনতে পারছে, কিন্তু অন্ধকারের জন্য আর তার ওই জ্যোতিষীর ছদ্মবেশের জন্য তাকে গুরু নায়ক কিন্তু চিনতে পারেনি। তারপরে কি হলো ঘটনাটা, তারপরে দেখা গেল যে তোমাকে যে মারতে চেয়েছিল সেই লোকটি কিন্তু লরি অ্যাক্সিডেন্ট বা লরি চাপা পড়ে মারা গেছে। তখন গুরু নায়ক বলছে বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। কারণ হচ্ছে কি, ওইরকম লোকের ওইরকম অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়ারই উচিত ছিল। দিয়ে বলে তুমি এখানে থেকো না, তুমি বাড়ি ফিরে চলে যাও, বাড়ি ফিরে যাও এবং তুমি 100 বছর ধরে বেঁচে থাকো, এখানে থাকো তোমার বিপদ। এ তার স্বার্থ সিদ্ধির জন্য বলেছে যে এখানে থাকলে তোমার বিপদ, তাই না? মানে ও থাকলে কিন্তু এই ব্যবসাটা এখন চলবে না। তখন কি করলো, গুরু নায়ক সেই জায়গা থেকে চলে গেল, এবং কি হবে না, এই অ্যাস্ট্রোলজার তার কাছ থেকে প্রাপ্য টাকা নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দেবে। তার স্ত্রী যেটা আমাদের আছে গিয়ে কি, অ্যাস্ট্রোলজার ওয়াইফ, তাকে দেওয়ার পর সেই টাকাগুলো নিয়ে তার মেয়ের জন্য এটি মানে সুস্বাদু খাবার বানাতে বলবো, যে পরের দিন সুস্বাদু খাবার বানাবো আমি, এর জন্য কিছু গুড় দরকার এবং কিছু জিনিসপত্র দরকার, সেগুলো আমি কিনে নিয়ে আসবো। এবং শেষকালে অ্যাস্ট্রোলজার যে খুনি ছিল, যে খুন করতে গিয়েছিল বা খুনি ছিল, সেটা শেষকালে আমরা বুঝতে পারবো। বুঝতে পারছিস? আর হচ্ছে কি, নাট সেলার বা বাদাম বিক্রেতা, ওই যে জ্যোতিষীর পাশেই একজন বাদামওয়ালা বাদাম বিক্রি করবে, তার দোকানের যে মৃদু আলো থাকবে, এবং পার্শ্ববর্তী দোকানের মৃদু আলো থেকেই, সেই দোকানের আলো থেকেই কিন্তু এর যে দোকানটা বা জ্যোতিষীর যে ওই যে সামনে যে রাখা যে দুর্বোধ্য ছক, সেগুলো আলোকিত হবে। তো মোটামুটি এই হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডে যে গল্প, সেই অ্যাস্ট্রোলজার্স ডে গল্পটার বিষয়বস্তু। তো আমরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি অ্যাস্ট্রোলজার্স ডে গল্প দিকে। প্রত্যেকের টেক্সটের দিকে ফলো করো। লিখেছি অ্যান মানে কি, একটি। অ্যাস্ট্রোলজার মানে কি বল, জ্যোতিষী। আর ডে মানে দিন। তাহলে এখানে অ্যান কেন প্রশ্ন হয়েছে, অ্যাস্ট্রোলজারের এটা কি, এ প্রথম বর্ণটা হচ্ছে কি ভাওয়েল, তাই না? তার আগে এখানে কি অ্যান বসানো হয়েছে। একটি বোঝাতে আমরা ইংরেজিতে এ এবং অ্যান বসাই। তাহলে যেহেতু এখানে আমাদের এ দেওয়া আছে, এটা হচ্ছে ভাওয়েল, তাই তার আগে বসেছি অ্যান। মানে একটি অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, অ্যাপোস্ট্রফি এস মানে র বা এর। তাহলে একটি জ্যোতিষীর দিন, বুঝতে পারলাম, একটি জ্যোতিষীর দিন। চলো, পাংচুয়ালি একদম নিয়ম মাফিক অ্যাট মিড ডে, দুপুর বেলায়। মিড মানে কি, মিড মানে কি মাঝামাঝি, ডে মানে দিন। দিনের মাঝামাঝি সময় কোনটা, দুপুর বেলা। স্কুলে কি খাওয়ানো হয়, মিড ডে মিল। মিড ডে, ডে মানে দিন, মিড মানে মাঝে, দিনের মাঝে মানে দুপুর বেলাকার, তাই তো? আর মিল মানে হচ্ছে আহার বা খাবার। তাহলে মধ্যাহ্নকালীন আহার বা মধ্যাহ্ন দিনের আহার, তাহলে স্কুলে মিড ডে মিল খাওয়া হয়। তাহলে মানে মিড ডে বলতে গিয়ে কি, দুপুর বেলা। তাহলে পাংচুয়ালি নিয়মিতভাবে অ্যাট মিড ডে, দুপুর বেলায়, হি ওপেন তিনি মিলে ধরতেন, তিনি খুলতেন, হিজ ব্যাগ তার ব্যাগটাকে, অ্যান্ড স্প্রেড আউট এবং ছড়িয়ে দিতেন, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট তার ব্যবসায়িক উপকরণগুলি। প্রফেশনাল মানে কি, পেশা বা ব্যবসা। তাহলে প্রফেশনাল মানে কি, পেশাগত বা ব্যবসাগত। ইকুইপমেন্ট মানে হচ্ছে কি উপকরণ, তাই তো? একটা মানুষকে যদি এমনি মুদিখানার দোকান দিতে হয়, তাহলে সেই তার দোকানে কি থাকবে, একটা দাঁড়ি পাল্লা থাকবে, বেশ কিছু কোটো থাকবে, জার থাকবে, তাতে নুন, চিনি, তেল, আটা ইত্যাদি যে সমস্ত উপকরণগুলো লাগে, যেগুলো বিক্রি করি আমরা মুদিখানার দোকানে, সেগুলো মিলে ধরলে তবে তো মানুষ তার দোকানে কিনতে আসবে। তাহলে প্রতিটি ব্যবসার একটা উপকরণ থাকে, ঠিক কিনা? তাহলে এই ভদ্রলোক কি না, তার যে ব্যবসায়িক উপকরণ সেগুলো মিলে ধরছেন। কখন এটা, ঠিক দুপুর বেলায়। এটা লাইনটা দাগ দে, আন্ডারলাইন কর। এটা শর্ট প্রশ্ন আসতে পারে যে কখন তিনি তার দোকান থেকে খুলতেন, দুপুর বেলায়। আচ্ছা, তাহলে তার ব্যবসায়িক উপকরণ কোনগুলি, হুইচ কনসিস্টেড যার মধ্যে ছিল বা যার মধ্যে আছে, অফ এ ডজন কাউরি সেলস। ডজন মানে কি, এক ডজন সমান 40 বল 12টা। 12টার মধ্যে কি ছিল, কাউরি সেলস হচ্ছে কড়ি। কড়ি বুঝিস? একটা সময় ছিল, এখন তো মুদ্রা বা টাকার বিনিময়ে আমাদের কি কেনা বেচা হয়, বিনিময় পত্র। একটা সময় ছিল
যখন গরুর বিনিময়ে মানুষ কেনা বেচা করতো, কোনো জিনিস কিনতে গেলে গরুর বিনিময়ে মানে একটা গরু দিত, তার বিনিময়ে এটা দিত। তারপরে তার পরবর্তী পর্যায়ে জিনিসের বিনিময়ে, মানে তোমার কুমোর ঘরে আমি গেলাম, আমি চাষি, আমি হয়তো 5 কিলো আলু কি 5 কিলো ধান দিলাম তাকে, আর তার বিনিময়ে তার কাছ থেকে কি নিয়ে এলাম না, দুটো মাটির হাঁড়ি কলসি নিয়ে এলাম প্রয়োজনীয় জিনিসের বিনিময়ে। তারপরে কি হতো না, তারপরে হচ্ছে কি কড়ির বিনিময়ে কি জিনিসপত্র কেনা বেচা হতো। কড়ি হচ্ছে কি কি সামুদ্রিক একটা প্রাণী, ওই শামুক বা ঝিনুকের মতো একটা প্রাণী, ও তার সে ওগুলোকে ধরে সমুদ্র থেকে তাকে জলে ফুটিয়ে তার যে মাংস অংশটাকে ফেলে দিয়ে শুকিয়ে ওই যে সাদা যে শাঁখের মতো, ইয়েস শাঁখের মতো একটা ছোট্ট প্রাণী, ওটাকে কড়ি বলা হয়। আমাদের হিন্দু ধর্মে বিয়ে থেকে শুরু করে পুজো পার্বণ ইত্যাদি শুভ কাজে ওই কড়িটা কিন্তু লাগে, বুঝেছে? তাই এখানে তার ব্যবসায়িক উপকরণ বলতে কয়টা কড়ি আছে এখানে? এ ডজন কাউরি সেলস, 12টার মতো কড়ি। এ স্কোয়ার পিস অফ ক্লথ, স্কোয়ার মানে কি চারকোনা, তাই তো? স্কোয়ার মানে চারকোনা, পিস মানে টুকরো, অফ ক্লথ কাপড়ের টুকরো, চারকোনা কাপড়ের একটি টুকরো, উইথ অবসকিওর যেটি দুর্বোধ্য সহজে বুঝতে পারা যায় না এমন, অবসকিওর মিস্টিক চার্টস অন ইট, এবং সেই চারকোনা কাপড়ের টুকরোটির মধ্যে কি কি দুর্বোধ্য রহস্যময় ছক লেখা আছে বা আঁকা আছে। মিস্টিক মানে কি রহস্যময়, চার মানে ছক, অন ইট এর করে। আর কি আছে তার? এ নোটবুক একটি নোট বই, অ্যান্ড এ বান্ডেল অফ পালমেইরা রাইটিং, এবং এক বান্ডিল বা এক গোছা কি তাল পাতার পুঁথি। পালমাইরা বা পালমিরা মানে হচ্ছে গিয়ে কি তাল পাতা, রাইটিং মানে লেখা, মানে তাল, আগেকার যুগে মানুষ কিসের উপর লিখতো? তাল পাতার উপরে লিখে রাখতো, এটাকে তাল পাতার পুঁথি বলা হয়। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো প্রথম থেকে? পাংচুয়ালি অ্যাট মিড ডে, নিয়ম মাফিক বা একদম ঘড়ি ধরে দুপুর বেলায়, হি ওপেন হিজ ব্যাগ, সে তার দোকান ব্যাগটিকে খুলতো, অ্যান্ড স্প্রেড আউট এবং মেলে ধরতো বা ছড়িয়ে দিত, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার ব্যবসায়িক বা পেশাগত উপকরণগুলি, হুইচ কনসিস্টেড যার মধ্যে ছিল, অফ এ ডজন কাউরি সেলস 12টি মতো কড়ি, এ স্কোয়ার পিস অফ ক্লথ একটি চারকোনা কাপড়ের টুকরো, উইথ অবসকিওর মিস্টিক চার্জ অন ইট যার উপরে সহজে বোঝা যায় না দুর্বোধ্য রহস্যময় ছক, এ নোটবুক একটি নোট বই বা খাতা, অ্যান্ড এ বান্ডেল অফ পালমিরা রাইটিং, এবং এক গোছা তালপাতা পুঁথি। বুঝতে পারলি? তাহলে এখানে কিন্তু কোনো ব্যক্তির নাম বলা নেই, সে খুলতো, বুঝতে পারছিস? এবার লক্ষ্য কর, হিজ ফোরহেড তার কপালটি, ফোরহেড মানে কি কপাল, তার কপালটি ওয়াজ রেসপ্লেন্ডেন্ট কি দ্যুতিমান ছিল, রেসপ্লেন্ডেন্ট মানে কি দ্যুতিমান আভাযুক্ত, কিসের? উইথ স্যাক্রেড অ্যাস পবিত্র ছাই দিয়ে, তার কপালে কি পবিত্র ছাই লেপা ছিল বা ছাই ঘষা ছিল, মানে ছাই কপালে দিয়ে যদি দিয়ে দেওয়া যায় তাহলে সেখানে একটা আলাদা রকমের তার বেশভূষার মধ্যে পরিবর্তন আসে। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ, তার কপালটা পবিত্র ছাই দিয়ে দ্যুতিমান ছিল, অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে কি সিঁদুর, ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর, এবং কপালে সিঁদুর লেপা ছিল। অ্যান্ড হিজ আইজ তার চোখগুলি স্পার্কেল চকচক করছিল, উইথ এ শার্প তীক্ষ্ণ অ্যাবনর্মাল অস্বাভাবিক গ্লিম, গ্লিম মানে হচ্ছে কি দ্যুতি, হুইচ ওয়াজ রিয়েলি যেটি ছিল প্রকৃতপক্ষে অ্যান আউটকাম একটি ফলাফল, আউটকাম মানে ফলাফল, অফ এ কন্টিনিউয়াল একটি ক্রমাগত সার্চিং যেটি খুঁজে বেড়াতো, লুক ফর কাস্টমার তার মক্কেলদেরকে খোঁজার জন্য। তার মানে এই মানুষটা যিনি এই কড়ি দিয়ে চারকোনা কাপড় বিছিয়ে যিনি বসতেন তার ব্যবসার জন্য, এই মানুষটার কপালটা কি কি দিয়ে লেপা ছিল? কপালটা দ্যুতিমান ছিল কি দিয়ে? পবিত্র ছাই দিয়ে। দেখবে আমাদের কোনো পুজো পার্বণ হলে কি হয়, যজ্ঞ করা হয় বা হোম করা হয়, সেই হোমের যে পোড়ানো কাঠ, সে পোড়ানো কাঠের সঙ্গে কি ঘি দিয়ে কি ভালো করে মিশিয়ে কপালে কপালে তিলক দেওয়া হয়, হয় না? তাহলে এটা হচ্ছে গিয়ে কি যজ্ঞের ছাই, যজ্ঞের ছাই লেপা ছিল। আর কি লেপা ছিল? সিঁদুর লেপা ছিল। তার চোখগুলি কেমন ছিল? চোখগুলি ছিল কি দীপ্তিমান চকচকে, সেজন্য সবসময় কিছু না কিছু খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজছে সে? তার কাস্টমার খুঁজছে, তার তার যে মক্কেল, তার খদ্দের, সেই খদ্দের খুঁজছে, বুঝেছিস? একটি প্রবাদ আছে, দেব মানুষে বলে
যে ছেলে খেলে তার লাটা পাড়া চোখ, মানে যে ছেলে বুদ্ধিমান হবে তার চোখগুলো দেখে ছোটবেলা থেকে বুঝতে পারছে যে এই ছেলেটা বড় হয়ে বুদ্ধিমান হবে। আবার কোনো ছেলে হাবা গোবা যদি হয় তা তার যে মুখের যে অবয়ব, মুখের অবয়ব মানে কি চোখ, সে চোখ দেখে বা মুখের অবয়ব দেখে বুঝতে পারছে যে এই মানুষটি, এই ছেলেটি বা বড় হয়ে কেমন হবে। কারণ হচ্ছে গিয়ে কি না, আমাদের একটি কথা বলা হয় চোখ বা মুখ হচ্ছে গিয়ে কি মনের আয়না। মুখ বা চোখ এগুলোকে কি বলে, মনের আয়না। তো চোখ দেখে বলে দেওয়া যাবে বা মুখ দেখে বলে দেওয়া যাবে তুই আজকে হাসি খুশিতে আছিস নাকি দুঃখ কষ্টে আছিস। তাহলে এই ভদ্রলোকের চোখগুলি, হিজ আইজ স্পার্কেল, তার চোখগুলি চকচক করছিল উইথ শার্প, তীক্ষ্ণ, মানে তার চোখের দৃষ্টিশক্তি ছিল তীক্ষ্ণ। শার্প অ্যাবনর্মাল ব্লু, একটি তীক্ষ্ণ অস্বাভাবিক দুটি, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেগুলো বাস্তবিকভাবে বেরিয়ে এসেছিল বা ফলাফল ছিল অফ এ কন্টিনিউয়াল, ক্রমাগত তিনি কি করতেন না সার্চিং, লুক ফর, খুঁজে বেড়াতেন। লুক ফর হচ্ছে কি খোঁজা, তাই না, কাস্টমার্স, তিনি খরিদ্দার খুঁজতেন। বাট হুইচ, কিন্তু তার এই চোখের দুটিটাকে হিজ সিম্পল ক্লায়েন্টস, তার কি সহজ সরল খদ্দেররা বা মক্কেলরা টু গ্রহণ করতো বা ধরে নিত, টু বি, টু মানে হিসাবে, এ প্রফেটিক লাইট, একটি ভবিষ্যৎবাণীপূর্ণ আলো হিসাবে, অ্যান্ড ফেল কমফোর্ট, এবং তারা আশ্বস্ত অনুভব করতেন। ভালো করে লক্ষ্য কর, এ তার চোখের যে দুটি, তিনি সবসময় তিনি কিছু একটা খোঁজার চেষ্টা করছেন। কি খুঁজছেন? খরিদ্দার খুঁজছেন। তাহলে সাদামাটা মক্কেল যারা ছিল, সহজ সরল নিরীহ অশিক্ষিত যারা কি ছিল ওই খরিদ্দার, তারা কিন্তু কি ভাবতেন, তার চোখের এই যে দৃষ্টিশক্তিটাকে, তার চোখের যে একটা আভা বা জ্যোতি, এটাকে কি ভাবতেন, এটা কি ভবিষ্যৎবাণী বলার একটা ক্ষমতা বলে তারা ধরে নিতেন। এবং এটাকে তার মক্কেলরা, এই যে তার চোখের যে আভা বা জ্যোতি, এগুলো দেখে কি তারা আশ্বস্ত হতেন। কারা? যারা খরিদ্দারগুলো আসতো। একটা কথা লক্ষ্য করে দেখবি, এই জ্যোতিষী দেখাতে কারা যায়? যারা দুর্বল চিত্তের মানুষ, যাদের মনটা দুর্বল, ঠিক কিনা? যারা শিক্ষিত, এখনকার যুগে অবশ্য যদিও সবাই জ্যোতিষী দেখায়, শিক্ষিত মানুষের দেখায়, সিনেমার আর্টিস্টরাও দেখায়, বড় বড় যে সায়েন্সের ছাত্র সেও দেখবি হাতে 5টা আংটি নিয়ে সায়েন্স পড়তে যাচ্ছে। তার মানে তার মনটা দুর্বল, সে জ্যোতিষ মন্ত্রতন্ত্র টুকটাক এগুলো বিশ্বাস করে, বুঝেছিস? তাহলে যাদের মন দুর্বল তারাই কিন্তু কার কাছে যায়? জ্যোতিষীর কাছে যায়। যাদের স্ট্রং মাইন্ড, যাদের মন শক্তপোক্ত, কোনো সমস্যা না, যা হবে হবে দেখা যাবে। কারণ কারো বাবার ক্ষমতা নেই তোর কপালে তোর অদৃষ্টি যেটা লেখা আছে সেটাকে কেউ খণ্ডন করা। যার যেদিনে জন্ম, যার যেদিনে মৃত্যু, সেগুলো কিন্তু ঘটবেই। তোর কপালে যেটুকু লেখা আছে তার বাইরে কিন্তু হওয়ার কোনো উপায় নেই। আমরা হাজার জ্যোতিষী দেখালেও কিন্তু এটাকে পাল্টাতে পারবো না, বুঝেছিস? তাহলে ওই যে তুলনামূলক যে সহজ সরল যারা খরিদ্দার, তারা ভাবতো কি এই চোখের যে দ্যুতিটাকে, দীপ্তিটাকে ভাবতো গিয়ে কি ওটাই তার ভবিষ্যৎবাণী বলার ক্ষমতা। এবং এই এই চোখের আভা বা তার দ্যুতি থেকে তারা কিন্তু খুব আশ্বস্ত হতেন। এই প্যারাটা পরিষ্কার? পরের প্যারা, দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে ক্ষমতা, পাওয়ার মানে কি ক্ষমতা বা শক্তি, অফ হিজ আইস, তার চোখের, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। কনসিডারেবল মানে কি উল্লেখযোগ্যভাবে, এনহ্যান্স মানে বৃদ্ধি করেছিল, বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের কারণে। তার চোখের যে ক্ষমতা, তার চোখের যে দৃষ্টিশক্তি, সেগুলো হয়েছিল কিসের কারণে? চোখ দুটি যে জায়গায় অবস্থিত সেই জায়গায় অবস্থিত কারণে। কোন জায়গায় অবস্থিত? মানুষের চোখ কোন জায়গায় অবস্থিত বল? কপালের নিচে তো চোখ থাকে, এবং তারপর থেকে কি শুরু হয়? আমাদের দাড়ি শুরু হয়। এই চোখের পর থেকে এই জায়গাগুলো কিন্তু দাড়িতে শুরু হয়, ঠিক কিনা? এখানে বলছে দেখ, তার চোখের এই দুটিটা কি তার অবস্থানের কারণে। প্লেস, যেখানে অবস্থিত ছিল, অ্যাজ দে ওয়্যার, প্লেস মানে কি অবস্থিত, অ্যাজ দে ওয়্যার, যে জায়গাতে তারা ছিল। এখানে দে ওয়্যার বলতে কি চোখ দুটি, এখানে দে ওয়্যার বলতে আইস, দে শব্দে আইস বা চোখ দুটি বোঝানো হয়েছে। বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, তাহলে মানুষের চোখ দুটি কোথায় অবস্থিত বলতে কি, বিটুইন মানে কি মাঝখানে, পেন্টেড হচ্ছে গিয়ে কি আঁকা বা লেপা বা চিত্রিত, ফোরহেড মানে কি কপাল, এ কপালে কি কি লিপে রাখতো, কি এঁকে রাখতো না, ছাই, ছাইয়ের উপরে কি তিলক। তাহলে গোটা কপালটা যদি এরকম হয়, সে কপালটার মাঝখানে কি এই এটা গোটাটা কপাল, তার মাঝখানে দুটি চোখ, তাই তো? তাহলে এই আঁকা কপালের নিচে চোখ দুটি অবস্থানের কারণেই তার চোখে এরকম দুটি ছিল। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, এবং কালো, হুইস্কার মানে কি গোপ, বিড়ালের গোপকে বলা হয় কি হুইস্কার্স। ডার্ক মানে হচ্ছে কি অন্ধকার, অন্ধকার মানে কালো, তাই তো? এবং তারপর থেকে কি কালো গোপ শুরু হয়েছে,
হুইচ স্ট্রিম ডাউন, যেটি ঝর্ণার মতো নেমে এসেছে। স্ট্রিম ডাউন মানে কি ঝর্ণার মতো নেমে আসা। হিজ চিক, চিক মানে চিবুক, তার গাল বেয়ে। ইভেন এমনকি এ হাফ উইট আইজ, যেগুলিকে দেখে একটি হাবা গবা লোক, হাফ মানে অর্ধেক, উইট মানে বুদ্ধিমান, তীক্ষ্ণ বুদ্ধি, বুঝেছে? তাহলে যাদের তীক্ষ্ণ বুদ্ধি নেই তার অর্ধেক আছে, মানে হাবা গবা একটু বোকা সকল। হাফ উইট আইজ উড স্পার্কেল, চকচক করে উঠতো, ইন সাঁচে সেটিং, এই রকমের অ্যাপিয়ারেন্স দেখি। তার মানে কি বলতো, এই ভদ্রলোকের কপালটা আছে কি ছাই লেপা সিঁদুর দেওয়া আছে, তার ঠিক নিচে চোখগুলি আছে, সেই চোখগুলোতে তীক্ষ্ণ দৃষ্টি, হ্যাঁ। এবং তার ঠিক নিচ থেকে হচ্ছে গিয়ে কি বললো যে দাড়ি বা গোপ, বড় গোপটা, সেই অভিনন্দন বর্তমানে গোপ দেখেছিস ওদের, একদম এরকম করে সে নেমেছিল না, একদম এরকম করে, যেটাকে টাঙ্গি মোচ বা টাঙ্গি গোপ বলা হয়। সেই চোখের নিচ থেকে কি সুন্দর গোপ, তার কালো গোপ নেমে এসেছে কিসের মতো, ঝর্ণার মতো, তাই না? সেই ঝর্ণার মতো গোপ নেমে এসছে। তা এই রকমের কপালে ছাই লেপা, তিলক আঁকা, চোখে চোখগুলি দীপ্তমান, বড় গোপ আছে যেগুলি ঝর্ণার মতো নেমে এসেছে। তাহলে এই রকমের মানুষকে দেখে যারা তুলনামূলক কম বুদ্ধিমান, হাফ, এই যে বলছে এখানে শব্দরা, যে হাফ উইথ আইজ, যাদের হাবা গবা দেখতে মানুষ, তারা তো ওই রকম লোকগুলোকে দেখে তো মানে টান বা আকর্ষণ ফিল করবে, ঠিক কিনা? তাহলে ওর মধ্যে হয়তো কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে, চলে যায় ও যদি আমার ভাগ্যটাকে বলতে পারে। টু ক্রাউন, এই এই দর্শনটাকে সুশোভিত করতে, ক্রাউন মানে কি সুশোভিত করা, এই দর্শনটাকে সুশোভিত করতে, দ্য এফেক্ট মানে ফলাফল, হি মানে তার যে এই যে অ্যাপিয়ারেন্সটাকে, এটাকে আর একটু বাড়িয়ে দিতে, আর একটু সুন্দর করে সাজিয়ে তুলতে, কি হি উন মানে কি জড়িয়ে রাখতো, সে জড়িয়ে রাখতো এ স্যাফরন কালার টারবান, স্যাফরন মানে গেরুয়া, কালার মানে রং, টারবান মানে হচ্ছে মাথার পাগড়ি। মানে এই দর্শনটা, এই যে অ্যাপিয়ারেন্সটা, এটাকে আর একটু মানে ভণ্ডামি জায়গায় নিয়ে যেতে, আর একটু মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি কি করতেন, একটা গেরুয়া রঙের পাগড়ি জড়িয়ে রাখতেন অ্যারাউন্ড হিজ হেড, কোথায়, তার মাথার চারিদিকে। দিস কালার, এই যে রংটা, দিস কালার স্কিম নেভার ফেল, এই যে রং, এই যে গেরুয়া রংটা, গেরুয়া রংটা কাদের সঙ্গে যায়, সাধুদের সঙ্গে যায়, সন্ন্যাসীদের সঙ্গে যায়, যারা জ্যোতিষী তারা ওই রকমের গেরুয়া পাগড়ি ফাগড়ি পরে মানুষের দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করে, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের কিছু বলতে চাই। তাহলে দিস কালার স্কিম, এই যে রংটা, নেভার ফেল, যদি কপালে ছাই, তিলক, চোখের দৃষ্টি, গপ, এগুলো যদি মানুষকে আকর্ষণ নাও করে, এই মাথার যে গেরুয়া পাগড়ি, এই পাগড়িটা কিন্তু কখনোই ব্যর্থ হবে না। মানে এই পাগড়ি দেখে কিন্তু মানুষকে টেনে আসবে, এই পাগড়ি দেখে কিন্তু মানুষ তার প্রতি একটা আকর্ষণ ফিল করবে, বুঝতে পারলি? তাহলে আরেকবার বলছি, টু ক্রাউন দ্য এফেক্ট হি উন এ স্যাফরন কালার টারবান, এই দৃশ্যের সঙ্গে এই দৃশ্যটাকে সুশোভিত করতে তিনি জড়িয়ে রাখতেন একটি গেরুয়া রঙের পাগড়ি অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারিদিকে। দিস কালার স্কিম নেভার ফেল, এই কালার কম্বিনেশন বা এই রংটা কিন্তু কখনোই ব্যর্থ হতো না। এই জায়গা থেকে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার পড়ছি কিরকম। তাহলে এই ভদ্রলোক দোকানটি খুলতেন কখন, পাংচুয়ালি মিড ডে, নিয়মিতভাবে ঠিক দুপুর বেলায়। এর ব্যবসায়িক উপকরণগুলো কি ছিল না, 12টা কড়ি, আর একটা কি ছিল একটা না, স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চারকোনা কাপড়ের টুকরো, যার মধ্যে কি ছিল, দুর্বোধ্য এবং মিস্টিক, অবসকিউর আর মিস্টিক কিছু আঁকা জোখা, রহস্যময় কিছু আঁকা জোখা। এর কাছে আর কি ছিল, এটি পুঁথি, পুঁথিটা কিসের পুঁথি, তাল পাতার পুঁথি। তিনি কপালে কি এঁকে আঁকতেন না, কপালে ছাই দিতেন এবং হচ্ছে কি সিঁদুরের একটা টিকা দেওয়া, তিলক দেওয়া ছিল। আর তার মাথাতে কি ছিল, তার মাথাতে ছিল একটি গেরুয়া রঙের পাগড়ি। বোঝা গেল? আজকে এটুকুই, পরে আবার অন্য ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।